ক্ষুধায় কাতর এক অসহায় মেয়েকে কোটিপতি ছেলেটি বলল, আমার ঘরে চলো। এরপর যা হলো তা আত্মা কাঁপিয়ে দেবে। বন্ধুরা, এই সত্য ঘটনাটি বেনারসের, যেখানে গঙ্গাঘাটের শেষ প্রান্তে একটি ভাঙা জীবন নিঃশ্বাস নিচ্ছিল। তার নাম ছিল সীমা। কোনো পরিচয় নেই, নিজের কেউ নেই, শুধু গঙ্গার সিঁড়ি ছিল, ঠান্ডা রাত ছিল, আর পেটে জ্বলন্ত আগুন ছিল যাকে মানুষ ক্ষুধা বলে। সীমার বয়স ২৫-২৬ বছর হবে, কিন্তু পরিস্থিতি তাকে এর চেয়ে অনেক বেশি বৃদ্ধ বানিয়ে দিয়েছিল। একসময় তারও স্বপ্ন ছিল, গ্রামে মা-বাবা ছিল, একটা ছোট ঘর ছিল, আর চোখে বিশ্বাস ছিল যে শহরে গিয়ে কাজ জুটবে, জীবন বদলে যাবে। বেনারস আসার সময় সে ভেবেছিল গঙ্গামা সব ঠিক করে দেবেন। কিন্তু শহর তাকে আপন করে নেওয়ার বদলে ধীরে ধীরে তার সব কিছু কেড়ে নিল। প্রথমে চাকরির টোপ পেল, তারপর এজেন্ট উধাও হয়ে গেল। যেটুকু টাকা ছিল তা ভাড়া আর খাবারে শেষ হয়ে গেল। মোবাইল বন্ধ হয়ে গেল। গ্রামে ফেরার সাহস ছিল না, কারণ সেখানে মা বাবাকে সে স্বপ্ন দেখিয়েছিল। আর তারপর এমন একটা দিন এলো যখন সীমার কাছে না ঘর ছিল, না কাজ, না খাবার। গত দুদিন ধরে সে কিছু খায়নি। প্রথম দিন কোনো মন্দিরের বাইরে বসেছিল, হয়তো কেউ প্রসাদ দেবে। দ্বিতীয় দিন ঘাটে এসে বসে পড়ল। গঙ্গার ঢেউ সামনে বয়ে যাচ্ছিল, যেন অন্য কোনো দুনিয়ার গল্প শোনাচ্ছে। সীমার শরীর কাঁপছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। কিন্তু সে তবুও বসে রইল, কারণ ওঠার শক্তিও আর তার মধ্যে অবশিষ্ট ছিল না। সন্ধে নামছিল। ঘাটে মানুষ ছিল, পর্যটক, পাণ্ডা, মাঝি, সেলফি তোলা যুগল, সবাই নিজের নিজের মধ্যে মগ্ন ছিল। কেউ একবারও মেয়েটির দিকে তাকাল না, যে ক্ষুধায় ছটফট করছিল। হয়তো এই কারণে যে দারিদ্র্য এখন আর মানুষের চোখে পড়ে না, যতক্ষণ না তা তাদের দরজায় কড়া নাড়ে। সেই সময় ঘাটের রাস্তায় একটা দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক যুবক নামল। দামি পোশাক, ঘড়ি, জুতো, সবকিছু বলছিল যে এই ছেলে সাধারণ নয়। তার নাম ছিল আদিত্য, শহরের নামকরা কোটিপতি, বড় কোম্পানির মালিক। মানুষ তাকে চিনত, তাকে সম্মান করত। কিন্তু সেই মুহূর্তে ঘাটে কেউ জানত না যে এই লোকটির ভেতরেও অনেক পুরনো এক ব্যথা লুকিয়ে আছে। আদিত্য প্রায়ই ঘাটে আসত। গঙ্গার পাড়ে বসা তাকে শান্তি দিত। হয়তো এই কারণে যে এখানে এসে তার কোলাহলপূর্ণ মন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যেত। সে সিঁড়ি দিয়ে নামছিল, তখন তার নজর সীমার ওপর পড়ল। সীমার অবস্থা দেখে সে এক মুহূর্তের জন্য থামল। তারপর বাকিরা যেমন করে সেও চোখ সরিয়ে নিল এবং এগিয়ে যেতে লাগল। কিন্তু ২ কদম চলার পর তার অদ্ভুত কিছু অনুভব হল, যেন কেউ ভেতর থেকে ডাক দিল, থেমে যা। সে ঘুরল। সীমা এখন ঠিকমতো বসতেও পারছিল না, তার মাথা ঝুঁকে পড়ছিল, চোখ বন্ধ হয়ে আসছিল। আদিত্যর মনে পড়ে গেল ছোটবেলার একটা দৃশ্য। তার মাও ঠিক এভাবেই একদিন ক্ষুধায় অজ্ঞান হয়ে গিয়েছিল। পার্থক্য শুধু এইটুকু ছিল যে তখন আদিত্য ছোট ছিল, কিছু করতে পারেনি। সে ফিরে সীমার কাছে এলো, ধীরে বলল, শোনো। সীমা অনেক কষ্টে চোখ খুলল। সামনে এক অপরিচিত ব্যক্তি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, দামি। সে ভাবল হয়তো অন্য কেউ তামাশা দেখতে এসেছে। সে কিছু বলল না। আদিত্য আবার জিজ্ঞেস করল, তুমি কিছু খেয়েছ? সীমা মাথা নাড়ল, না। গলা শুকিয়ে গিয়েছিল, আওয়াজ বেরোচ্ছিল না। আশেপাশের কিছু লোক থেমে গেল। কেউ ফিসফিস করে বলল, মনে হয় অজ্ঞান হয়ে যাবে। কেউ বলল, সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কিন্তু কেউ এগিয়ে এলো না। আদিত্য এক মুহূর্ত চারপাশ দেখল, তারপর হঠাৎ বলল, আমার সাথে চলো। সীমা চমকে উঠল। সে ভয়ে আদিত্যর দিকে তাকাল। তার মাথায় শত প্রশ্ন ঘুরে গেল। শহরে সে অনেক কিছু দেখেছিল, অনেক কিছু শুনেছিল। ধনী লোক, একা মেয়ে, রাতের বেলা, এই সব কিছুর মানে সে বুঝত। আদিত্য যেন তার চোখের ভয় পড়ে নিল। সে বলল, খাবার পাবে, ব্যাস এটুকুই। সীমার পেটে তখন এত আগুন জ্বলছিল যে ভয় সেই আগুনের সামনে ছোট হয়ে গেল। সে নিজেকে বলল, এমনিতেও হারানোর কী বা আছে, যদি এখানেই বসে থাকি তবে হয়তো বেঁচেও থাকব না। কাঁপতে থাকা হাতে সে নিজেকে সামলাল এবং ধীরে ধীরে উঠল। শরীর সঙ্গ দিচ্ছিল না। আদিত্য স্পর্শ না করে শুধু পাশে দাঁড়িয়ে তাকে সাহারা দিল। এই ছোট বিষয়টি সীমার কাছে অনেক বড় ছিল, কারণ গত কয়েক মাসে কোনো পুরুষ তার সাথে এত সম্মানের সাথে আচরণ করেনি। তারা দুজনেই গাড়ির দিকে এগোল। সীমা গাড়ির সিটে বসতেই চোখ বন্ধ করে নিল।
হয়তো দুর্বলতায়, হয়তো লজ্জায়। গাড়ি চলতে শুরু করল। বাইরে বেনারসের গুলি পেছনে ফেলে আসছিল, আর সীমার ভেতরে ভয় আর ক্ষুধার লড়াই চলছিল। তার চোখ দিয়ে নিঃশব্দে জল পড়তে লাগল। সে ভাবছিল, আমার ক্ষুধার কি এটাই দাম? তার নিজের মায়ের কথা মনে পড়ল। গ্রামের রান্নাঘর, যেখানে মা আগে বাচ্চাদের খাওয়াত, তারপর নিজে খেত। আর আজ সে নিজে এক মুঠো খাবারের জন্য এক অপরিচিত ব্যক্তির গাড়িতে বসেছিল। আদিত্য চুপচাপ গাড়ি চালাচ্ছিল। তার মাথায়ও অনেক কিছু চলছিল। সে সীমাকে রিয়ারভিউ আয়নায় দেখল। তার অবস্থা দেখে তার মন ভারী হয়ে গেল। তার মনে হল যেন এই মেয়ে কি নয়, তার অতীত তার সামনে বসে আছে। গাড়ি একটা বড় হোটেলের সামনে থামল। সীমা হোটেল দেখে আরও ভয় পেয়ে গেল। সে ভাবল, এখন যা খুশি হতে পারে। আদিত্য গাড়ি বন্ধ করল এবং শুধু এতটুকুই বলল, ভয় পেও না। সীমা মাথা নিচু করে নিল। গাড়ি থেকে নামার সময় তার পা টুলছিল। আদিত্য তবুও তাকে স্পর্শ করল না, শুধু পাশাপাশি চলতে থাকল। হোটেলের চাকচিক্য, আলো, মানুষ সবকিছু সীমার কাছে অন্য এক দুনিয়ার মতো ছিল। আর সেই দুনিয়ার দরজার ভেতরে ঢোকার সময় তার মনে শুধু একটাই প্রশ্ন ছিল, আজ রাতে আমার সাথে কি হতে চলেছে? হোটেলের ভেতরে পা রাখতেই সীমার শ্বাস আরও দ্রুত হয়ে গেল। বাইরের ঠান্ডা বাতাস থেকে বেরিয়ে হঠাৎই ঝলমলে সুগন্ধি জায়গা তার কাছে অন্য কোনো দুনিয়ার মতো ছিল। মেঝে এত পরিষ্কার যে তাতে মুখ দেখা যায়। দেয়ালে হালকা হলুদ আলো, আর সবদিকে নিঃশব্দে চলতে থাকা জীবন। সীমার বুক ধরফর করছিল। তার মনে হচ্ছিল যেন সবাই তাকেই দেখছে। তার নোংরা পোশাক, এলোমেলো চুল আর নিচু নজর। আদিত্য রিসেপশনের দিকে এগোল। সে শান্ত গলায় কিছু বলল, চাবি নিল, আর তারপর পেছনে না তাকিয়ে লিফটের দিকে হাঁটতে শুরু করল। সীমা তার পেছন পেছন হাঁটছিল। তার পা ভারী হয়ে গিয়েছিল। প্রতিটি পদক্ষেপের সাথে তার মাথায় সেই প্রশ্নই প্রতিধ্বনিত হচ্ছিল, এখন এরপর কি? লিফটের দরজা বন্ধ হল। আয়নায় সীমা নিজেকে দেখল। তার নিজের ওপর লজ্জা লাগতে শুরু করল। সে চোখ নামিয়ে নিল। আদিত্য চুপ ছিল। সে মোবাইলও দেখছিল না, শুধু সামনে তাকিয়েছিল, যেন নিজের ভাবনায় ডুবে আছে। লিফট থামল, দরজা খুলল। করিডরটা লম্বা ছিল, শান্ত, কার্পেট বিছানো। আদিত্য একটা দরজার সামনে দাঁড়িয়ে কার্ড ছোঁয়াল। হালকা বিপ হল, আর দরজা খুলে গেল। ঘরের ভেতরে পা রাখতেই সীমা থমকে গেল। এত বড় ঘর সে শুধু সিনেমাতে দেখেছিল। বিশাল বড় বিছানা, সাদা চাদর, জানালা দিয়ে দেখা শহরের দৃশ্য, সবকিছু খুব পরিষ্কার, খুব গোছানো। কিন্তু সীমার কাছে এসব ভালো লাগছিল না। তার কাছে এই ঘর সুন্দর নয়, ভয়ের মনে হচ্ছিল। কারণ সে জানত যে প্রায়ই সুন্দর জায়গাগুলোতেই সবচেয়ে খারাপ ঘটনা ঘটে। আদিত্য আলো জ্বালালো আর জ্যাকেট খুলে চেয়ারে রেখে দিল। তারপর সে দরজা বন্ধ করল। দরজা বন্ধ হওয়ার শব্দ সীমার বুকে হাতুড়ির মতো লাগল। তার শরীর আবার কাঁপতে শুরু করল। আদিত্য তার দিকে তাকালো আর বলল, বসে পড়ো। সীমা ধীরে ধীরে বিছানার কোণায় বসল। তার চোখ মেঝেতে স্থির ছিল। সে কোনো শাস্তির অপেক্ষা করছিল। তার হাত একে অপরের সাথে শক্ত করে বাঁধা ছিল, যেন নিজেকে ভেঙে যাওয়া থেকে বাঁচাচ্ছে। আদিত্য ফোন তুলল আর রুম সার্ভিসের জন্য কল করল। সে কোনো আবেগ ছাড়াই খাবার অর্ডার করল, ডাল, ভাত, সবজি, রুটি আর 1 প্লেট মিষ্টি। সীমা এসব শুনল, কিন্তু তার বিশ্বাস হল না। তার মনে হল হয়তো এসব অন্য কারো জন্য। ফোন রেখে আদিত্য বলল, কিছুক্ষণ পরেই খাবার এসে যাবে। সীমা মাথা নাড়ল। সে কিছু বলল না। তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ঘড়ির টিকটিক শব্দ খুব তীব্র মনে হচ্ছিল। সীমার নজর বারবার দরজার দিকে যাচ্ছিল। তার পালিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু শরীর সঙ্গ দিচ্ছিল না। ক্ষুধা তার সাহস ভেঙে দিয়েছিল। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হল। আদিত্য দরজা খুলল। ট্রলি ভেতরে এলো। খাবারের সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়ল। সেই সুগন্ধ সীমার কাছে কোনো জাদুর চেয়ে কম ছিল না। তার পেট মোচড় দিয়ে উঠল। আদিত্য ট্রলি বিছানার কাছে আনালো। যেই দরজা বন্ধ হল, সে ট্রলি সীমার দিকে ঠেলে দিল আর বলল, খাও। সীমা প্রথমবারের মতো আদিত্যর দিকে তাকাল। তার চোখে প্রশ্ন ছিল, ভয় ছিল, আর একটা ছোট আশাও ছিল। সে ধীরে ধীরে হাত বাড়াল। প্রথম রুটি ছিঁড়তেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে দ্রুত খেতে শুরু করে দিল, যেন ভয় হচ্ছে যে কোথাও কেউ এই খাবার তার কাছ থেকে কেড়ে না নেয়। সে কাঁদতে কাঁদতে খাচ্ছিল। প্রতিটি গ্রাস তার গলায় আটকে যাচ্ছিল, কিন্তু সে থামতে পারছিল না। আদিত্য কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মুখে কোনো অদ্ভুত ভাব ছিল,
দয়া, ব্যথা এবং হয়তো রাগও। সীমা খাবার শেষ করল, প্লেটের শেষ দানা পর্যন্ত পরিষ্কার করে দিল। সে মিষ্টির দিকে তাকালো, তারপর হাত পিছিয়ে নিল, যেন নিজেকে মনে করিয়ে দিচ্ছে যে বেশি আশা করা উচিত নয়। আদিত্য প্লেটটা তার দিকে বাড়িয়ে দিল। এটাও খেয়ে নাও। সীমা মিষ্টিটা তুলল। প্রথমবারের মতো তার মুখে হালকা স্বস্তি এলো। পেট ভরতেই শরীরের দুর্বলতা একটু কমল, কিন্তু মনের ভয় এখনও সেটাই ছিল। খাওয়া শেষ হতেই সীমা ধীরে প্লেট ট্রলিতে রাখল। সে গভীর শ্বাস নিল এবং তারপর আদিত্যর দিকে না তাকিয়েই বলল, এবার যা করার করে নিন। এই বাক্যটি বলার সময় তার গলা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করল, যেন সে আগেই হার মেনে নিয়েছে। আদিত্য যেন পাথর হয়ে গেল। সে সীমার দিকে তাকালো। তার চোখে রাগ ছিল না, বরং এক গভীর ক্ষত ভেসে উঠল। সে কয়েক সেকেন্ড চুপ থাকল। ঘরের বাতাস ভারী হয়ে গেল। তারপর সে কঠোর স্বরে বলল, তোমার মনে হয় আমি তোমাকে এখানে এজন্য এনেছি? সীমা কোনো উত্তর দিল না। তার চোখ আবার নিচু হয়ে গেল। আদিত্য এক পা সামনে বাড়াল, তারপর থেমে গেল। সে গভীর শ্বাস নিল। তার গলা এখন আগের মতো ছিল না, তাতে ব্যথা ছিল। কি সব পুরুষই তোমার নজরে জানোয়ার হয়? সীমা চমকে উঠল। সে ধীরে মাথা তুলল। আদিত্যর চোখে আক্রোশ নেই, ভেঙে যাওয়া ভাব ছিল, যেন কেউ তার হৃদয়ে খুব পুরনো ক্ষত খুঁচিয়ে দিয়েছে। সীমার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হল না। সে বুঝতে পারছিল না যে এই লোকটা রেগে যাচ্ছে কেন, যেখানে সে তো তাই বলেছিল যা সে দুনিয়া থেকে শিখে এসেছে। আদিত্য জানালার দিকে চলে গেল। বাইরে শহরের আলোগুলো জ্বলছিল। সে পিঠ ঘুরিয়ে বলল, তুমি জানো এই শহরে সবচেয়ে সস্তা জিনিস কি? মানুষের অসহায়ত্ব। সীমা চুপচাপ বসে রইল। তার ভেতরে কিছু ভেঙে যাচ্ছিল। তার প্রথমবারের মতো মনে হল যে হয়তো সেই লোকটিকে ভুল বুঝেছে। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এই নিস্তব্ধতা আগের মতো ছিল না। এতে ভয় কম আর প্রশ্ন বেশি ছিল। সীমার বুক দ্রুত ধরফর করছিল, কিন্তু এখন তার সাথে এক নতুন দ্বিধাও যুক্ত হয়েছিল। যদি এই লোকটা তেমন না হয় যেমনটা সে ভাবছিল, তাহলে এসব কি? আদিত্য ধীরে ধীরে ঘুরল। সে সীমার দিকে তাকালো আর বলল, আরাম করো, তোমার কিছু হবে না। সীমা কিছু বলল না। সে শুধু তাকে দেখতে থাকল। তার মাথায় প্রথমবারের মতো এই খেয়াল এলো যে হয়তো আজকের রাতটা তেমন হবে না যেমনটা সে ভেবে এখানে এসেছিল। কিন্তু এরপর কি হতে চলেছে এটা ভেবে তার আত্মা এখনও কাঁপছিল। ঘরে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা এখন ভারী হয়ে গিয়েছিল। সীমা চুপচাপ বিছানার কোণায় বসেছিল। পেট ভরা ছিল, কিন্তু মন এখনও খালি ছিল। ভয় একটু কমেছিল, কিন্তু পুরোপুরি যায়নি। আদিত্য জানালার পাশে দাঁড়িয়েছিল, বাইরে জলজল করা শহরের আলোগুলোকে দেখছিল। যেন সেই আলোগুলোতে নিজের প্রশ্নের উত্তর খুঁজছে। কিছুক্ষণ পর সে গভীর শ্বাস নিল। তার গলা আগের চেয়ে আলাদা ছিল, ধীর, ক্লান্ত। তোমার খারাপ লেগে থাকবে, সে না ঘুরেই বলল। কিন্তু যা তুমি বললে তা শুনে ভেতরটা ভেঙে গেল। সীমা মাথা নিচু করেই বলল, আমি যা দেখেছি তাই বলেছি। শহরে একা মেয়ের সাথে প্রায়ই এমনটাই হয়। তার গলায় অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। আদিত্য ঘুরল। সে প্রথমবারের মতো ভালো করে সীমাকে দেখল। তার মুখ পরিষ্কার ছিল, কিন্তু ক্লান্তিতে ভরা। চোখের নিচে কালো দাগ, ঠোঁট শুকিয়ে যাওয়া। সে কোনো অপরাধীর মতো মাথা নিচু করে বসেছিল, যেন নিজেকে আগেই দোষী মেনে নিয়েছে। আমিও এই শহরেরই, আদিত্য বলল, কিন্তু আমার শহরটা অন্য রকম ছিল। সে চেয়ারে বসে পড়ল, হাত দুটোকে একসাথে জোড়া লাগিয়ে। যদি তুমি চাও তো আমি তোমাকে আমার গল্প শোনাতে পারি। সীমা হালকা মাথা নাড়ল। তার কাছে শোনার ছাড়া কোনো উপায়ও ছিল না। আদিত্যর নজর মেঝের ওপর স্থির হল। আমার মাও একসময় এভাবেই বসেছিল। সে বলল, ক্ষুধার্ত, ক্লান্ত, ভেঙে পড়া। তার গলায় হালকা কাঁপুনি চলে এলো। আমি তখন খুব ছোট ছিলাম। বাবা মদ খেত, রোজ ঝগড়া হতো। মা অন্যদের বাড়ি বাসন মাজত, ঝাড়ু দিত। অনেক সময় তো সারাদিনে যা জুটত সেটাই আমাদের খাবার হতো। সীমা চমকে উঠে তার দিকে তাকাল। সে আশা করেনি যে এই লোকটা, যার কাছে সব কিছু আছে, সে কখনো এই অবস্থায় থেকেছে। একদিন আদিত্য বলতে থাকল, মা কাজ থেকে ফিরলই না। পাড়া থেকে খবর এলো যে রাস্তার ধারে পড়ে গিয়েছিল। মানুষ দেখতে থাকল, কিন্তু কেউ জল পর্যন্ত দেয়নি। যখন আমি পৌঁছালাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার মুষ্টি শক্ত হয়ে গেল। ডাক্তার বলল, দুর্বলতা আর ক্ষুধা। ঘরে পিন পতন নীরবতা নেমে এলো। সীমার চোখে জল ভরে এলো।
তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। আদিত্য আরও বলল, সেদিন মা আমাকে সকালে বলেছিল, যদি কখনো কেউ ক্ষুধার্ত পাওয়া যায় তবে আগে তাকে মানুষ ভেব, সওদা নয়। সে হালকা হাসল, যে হাসিতে ব্যথা স্পষ্ট ছিল। আজ যখন তুমি ওই কথাটা বললে, তখন আমার মনে হলো যেন মা আমাকে জিজ্ঞেস করছে, তুমিও কি তাই হয়ে গেলে? সীমার ঠোঁট কাঁপতে লাগল। সে বলল, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছি। আদিত্য মাথা নাড়ল। ভুল তোমার নয়, ভুল সেই দুনিয়ার যে তোমাকে এমনটা ভাবতে বাধ্য করেছে। সে পকেট থেকে একটা রুমাল বের করল আর সীমার দিকে বাড়িয়ে দিল, কিন্তু তারপর থেমে গেল, যেন ভাবছে যে যদি তার খারাপ লাগে। সীমা নিজেই চোখের জল মুছে নিল। কিছু মুহূর্ত পর আদিত্য উঠল। সে আলমারি থেকে একটা কম্বল বের করল আর বিছানায় রেখে দিল। তুমি এখানে আরাম করো, সে বলল, আমি সোফায় থাকব। সীমা অবাক হয়ে গেল। আপনি? সে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল। ভয় পেও না, আদিত্য শান্ত স্বরে বলল, আজকের রাত শুধু আরামের জন্য। সকালে তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেব। সীমার মন হঠাৎ ভারী হয়ে গেল। সে প্রথমবারের মতো অনুভব করল যে তাকে কেউ নিঃস্বার্থ বিশ্বাস দিয়েছে। সে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। মাথায় তার পুরো জীবন ঘুরছিল, গ্রাম, মা বাবা, বিনারসের গলি আর আজকের এই রাত। অন্যদিকে আদিত্য সোফায় বসে রইল। সে টিভিও চালাল না, শুধু অন্ধকারে বসে রইল। কখনো কখনো তার নজর সীমার দিকে চলে যেত, আবার সে জানালার দিকে তাকিয়ে নিত। তার ঘুম আসছিল না, হয়তো এই কারণে যে আজ অনেক বছর পর সে নিজের মায়ের গলার আওয়াজ আবার শুনেছে। সীমার ভয়ে তার শব্দগুলোতে রাত ধীরে ধীরে কাটছিল। বাইরে কোথাও মন্দিরের ঘণ্টা বাজল, গঙ্গার দিক থেকে ঠান্ডা বাতাস এলো। সীমা পাশ ফিরল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু মন জেগেছিল। তার মনে হলো যেন আজ তার জীবনের বোঝা একটু হালকা হয়ে গেছে। কিছুক্ষণ পর সে উঠে বসল। সে দেখল আদিত্য এখনও জেগে আছে। আপনি ঘুমাননি? সে ধীরে জিজ্ঞেস করল। আদিত্য হেসে মাথা নাড়ল। অভ্যাস আছে, সে বলল। কিছু লোক দিনে বাঁচে, কিছু রাতে। সীমা চুপ হয়ে গেল। তারপর সে সাহস করে জিজ্ঞেস করল, আপনি আমার সাহায্য কেন করলেন? আদিত্য কিছু ভাবল, তারপর বলল, হয়তো এজন্য যে আমি সেদিন নিজেকে সাহায্য করতে পারিনি। সে গভীর শ্বাস নিল। আজ যদি তোমাকে খাবার না দিতাম তবে আমি নিজেকে কখনো মাফ করতে পারতাম না। সীমার চোখ ভরে এলো। সে বলল, আজ যদি আপনি না মিলতেন তবে হয়তো। তার গলা ভেঙে গেল। এমন বলো না। আদিত্য সাথে সাথে বলল, তোমাকে অনেক দূর যেতে হবে। রাতের শেষ প্রহরে দুজনেই চুপ হয়ে গেল। শব্দ শেষ হয়ে গিয়েছিল, শুধু অনুভূতি বাকি ছিল, সম্মানের, বিশ্বাসের আর এক অদ্ভুত শান্তির। সকালের প্রথম রোদ যখন ঘরের জানালা দিয়ে ভেতরে এলো, তখন সীমার ঘুম ভাঙল। রাতের সব ক্লান্তি এখনও তার শরীরে ছিল, কিন্তু মন আগের মতো ভারী ছিল না। সে পাশ ফিরে দেখল, আদিত্য চেয়ারে বসেছিল, মাথা পেছনে হেলানো, চোখ বন্ধ, যেন ঘুম আর জাগার মাঝে কোথাও আটকে আছে। তার শার্টে ভাঁজ পড়েছিল, চোখের নিচে গভীর ছায়া। সেই মুহূর্তে সীমার উপলব্ধি হল যে ওই লোকটা সত্যিই সারা রাত জেগেছিল। সীমা চুপচাপ উঠল। সে নিজের পোশাক ঠিক করল। ঘরে রাখা প্রতিটি জিনিস তার কাছে আর ভয়ের মনে হচ্ছিল না। সেই দেয়ালগুলো, সেই আলো, কিন্তু এখন সেগুলোর অর্থ বদলে গিয়েছিল। তার মনে হলো যেন এই ঘরে সে শুধু খাবার খায়নি, বরং বিশ্বাসের প্রথম গ্রাসও নিয়েছে। আদিত্যর চোখ খুলল। সে সীমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাথে সাথে উঠে পড়ল। ঠিক আছো? সে জিজ্ঞেস করল। সীমা মাথা নাড়ল। হ্যাঁ, অনেক ভালো। তার গলায় জড়তা ছিল, কিন্তু ভয় নয়। আদিত্য ফোন তুলল, তাড়াতাড়ি কিছু কল করল, তারপর বলল, নাস্তা করে নাও, তারপর যাব। নাস্তা এলো। এবার সীমা তাড়াহুড়ো করল না। সে ধীরে ধীরে খেল, যেন প্রতি গ্রাসের সাথে নিজেকে সামলাচ্ছে। খাওয়ার পর আদিত্য তাকে একটা খাম দিল। সীমা ঘাবড়ে গিয়ে দেখল এতে কিছু টাকা আছে। আদিত্য শান্ত স্বরে বলল, কোনো দয়া নয়, শুধু শুরুর জন্য। সীমা হাত পিছিয়ে নিল। আমার টাকা চাই না, সে ধীরে বলল, আমার শুধু একটা সুযোগ চাই। আদিত্য তাকে দেখল, তার চোখে কিছু চমকালো, হয়তো গর্ব। সুযোগও পাবে, সে বলল, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তারা হোটেল থেকে বের হল। দিনের আলোয় বেনারস অন্যরকম দেখাচ্ছিল, সেই গলি, সেই ঘাট, কিন্তু সীমার মনে হলো যেন সে শহরটাকে প্রথমবার দেখছে। গাড়ি একটা সাধারণ ভবনের সামনে থামল। বাইরে বোর্ড লাগানো ছিল, মহিলাদের জন্য প্রশিক্ষণ এবং আশ্রয় কেন্দ্র। আদিত্য বলল, এখানে থাকতে পারো, কাজ শিখতে পারো, যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারছ। সীমার চোখ ভরে এলো। সে আদিত্যর দিকে তাকালো। আপনি কেন এত কিছু করছেন? আদিত্য একটা গভীর শ্বাস নিল। কারণ কেউ আমার মায়ের জন্য করেনি। সীমা ভেতরে গেল। কর্মীরা তাকে আপন করে নিল। যাওয়ার সময় আদিত্য শুধু এতটুকুই বলল, নিজের ওপর বিশ্বাস রেখো। তারপর সে চলে গেল।
পেছনে না তাকিয়ে। দিন কাটতে লাগল। সীমা সেলাই শিখল, তারপর কম্পিউটারের প্রাথমিক কোর্স করল। শুরুতে কঠিন ছিল, অনেক রাত কাটতে কাটতে কেটেছে। কিন্তু প্রতিবার তার সেই রাতের কথা মনে পড়ত, যখন ক্ষুধায় ছটপট করা সত্ত্বেও কেউ তার সম্মান কেড়ে নেয়নি। সেই স্মৃতি তাকে সামনে এগিয়ে নিয়ে যেত। 6 মাস পর সীমার ছোট একটা চাকরি জুটল। তারপর 1 বছর পর আরও ভালো কাজ। সে হোস্টেল ছেড়ে দিল, ভাড়ায় ঘর নিল। প্রথমবারের মতো সে নিজের টাকায় গঙ্গাঘাটে প্রদীপ জ্বালাল। মা বাবাকে ফোন করল, কাঁদতে কাঁদতে বলল, আমি ভালো আছি। ওদিকে আদিত্যর জীবনও বদলাচ্ছিল। সে নিজের ব্যবসার বড় অংশ সামাজিক কাজে লাগানো শুরু করে দিল। মিডিয়া জিজ্ঞেস করল, এত সব কেন? সে শুধু হেসে দিত। তার নাম ধীরে ধীরে খবর থেকে হারিয়ে যেতে লাগল। বছরখানেক পর সীমা এখন সেই আশ্রয়কেন্দ্র চালাচ্ছে যেখান থেকে সে শুরু করেছিল। প্রতি সপ্তাহে কেউ না কেউ ক্ষুধার্ত, ভীত মেয়ে সেখানে আসত। সীমা প্রত্যেকের সাথে একটাই কথা বলত, এখানে কোনো সওদা হয় না। একদিন এক নতুন মেয়ে এলো, চোখে সেই ভয়, সেই ক্ষুধা। সীমা তাকে খাবার দিল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, দিদি, আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। সীমা চুপ হয়ে গেল। সে আদিত্যর গলার আওয়াজ শুনতে পেল, আমাকে খাবার নয়, মানুষ বানাতে হতো। সেই সন্ধ্যায় সে একটা খবর পেল, শহরের বাইরে এক সাধারণ জায়গায় এক লোক, নাম না জানিয়ে বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে। নাম বলে না, শুধু রোজ আসে, চুপচাপ সেবা করে। সীমার বুক কেঁপে উঠল। সে সেখানে পৌঁছাল। সামনে সেই লোক ছিল, সাধারণ পোশাক, শান্ত মুখ। আদিত্য। দুজনেই কিছু মুহূর্ত একে অপরের দিকে তাকিয়ে থাকল। কোনো শব্দ বের হল না। সীমা ধীরে বলল, আপনি সব ছেড়ে দিলেন? আদিত্য হেসে বলল, সব নয়, যা বেঁচে আছে সেটাই আসল। দুজনেই গঙ্গার পাড়ে বসল। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রেমের গল্প নয়, শুধু দুটো জীবন যা এক রাতে বদলে গিয়েছিল। সীমা বলল, সেই রাতে আপনি আমাকে খাবার দেননি। আদিত্য তার দিকে তাকাল। সীমার গলা ধরে এলো, আপনি আমাকে মানুষ হবার ভরসা দিয়েছিলেন। আদিত্য কিছু বলল না। গঙ্গার ঢেউ কথা বলছিল। আর হয়তো এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, যে সাহায্য কখনো সওদা হওয়া উচিত নয়। ক্ষুধা শরীরের হয়, কিন্তু সবচেয়ে গভীর ক্ষুধা সম্মানের হয়। যদি মানবতা বেঁচে থাকে, তবে ভেঙে পড়া মানুষও আবার উঠে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনাদের জীবনে কখনো কেউ ক্ষুধা, ভয় বা অসহায়ত্বে সাহায্য চায়, তবে আপনি তাকে মানুষের মতো দেখবেন নাকি সন্দেহের নজরে? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। বন্ধুরা, সাথে আমাদের চ্যানেল সত্যি গল্পের সফরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই হৃদয় ছোঁয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। জয় হিন্দ।